চলুন আজ ইংল্যান্ডের সবচেয়ে ভুতুরে বাড়িটার রহস্য খোলা যাক, যার দেয়ালের আড়ালে লুকিয়ে আছে এক গা ছমছমে ইতিহাস। ভাবুন তো, একটা বাড়িকে বলা হচ্ছে ইংল্যান্ডের সবচেয়ে ভৌতিক বাড়ি। কিভাবে একটা বাড়ি এই ভয়ঙ্কর খেতাবটা পেল, আর কেনই বা বাড়িটা ধুলোয় মিশে যাওয়ার এতগুলো বছর পরেও এর অতৃপ্ত আত্মারা এর ভূতেরা আজও শান্তি পায়নি। চলুন সেই গল্পটাই শোনা যাক। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে সেই 1862 সাল থেকে, যখন বোরলি রেক্টরি নামের বিশাল এক ভিক্টোরিয়ান ভবন তৈরি করা হলো। আর সত্যি বলতে কি, বাড়িটা যেন প্রথম দিন থেকেই ভূতের গল্পের জন্য একদম পারফেক্ট একটা জায়গা ছিল। দশকের পর দশক ধরে যারা ওখানে থাকতেন তারা রাতের আধারে একটা ভুতুরে গাড়ি দেখতেন, করিডোরে অদ্ভুত সব পায়ের শব্দ শুনতেন, আর জানালার বাইরে প্রায় এক ভৌতিক সন্ন্যাসিনীর ছায়া দেখতে পেতেন। মানে একেবারে ক্লাসিক ভূতের বাড়ির মতো ব্যাপার স্যাপার। এরপর যখন স্মিথ পরিবার ওই বাড়িতে থাকতে এলো, ঘটনাগুলো যেন আরও বাড়তে শুরু করল। আর উপায় না দেখে তারা সাহায্যের জন্য একটা জাতীয় সংবাদপত্রের সাথে যোগাযোগ করে বসল। আর জানেন তো, এই একটা সিদ্ধান্তই কিন্তু সবকিছু একেবারে বদলে দিয়েছিল। এরপর 1930 সালে রেভারেন্ড লিওনেল ফয়েস্টার, তার তরুণী স্ত্রী ম্যারিয়ান আর তাদের মেয়ে অ্যাডিলেড এখানে থাকতে এলেন। আর বলা যায় তখন থেকেই এই ভৌতিক কাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর আর বিতর্কিত অধ্যায়টার দরজা খুলে গেল। বাড়িটা যেন হঠাৎ করেই একেবারে জীবন্ত হয়ে উঠল। মানে প্রায় 2000-এর মতো অদ্ভুতুরে ঘটনা রেকর্ড করা হয়েছিল। আর মজার ব্যাপার হলো, এর বেশিরভাগই ঘটত মারিয়ানকে কেন্দ্র করে। তবে সম্ভবত সবচেয়ে ভুতুরে ব্যাপারটা ছিল জানেন, দেয়ালের ওপর আর কাগজের টুকরোতে হঠাৎ করেই হিজিবিজি হাতের লেখায় সাহায্যের জন্য কাতর আবেদন ফুটে উঠত। আর সেই লেখাগুলো সরাসরি মারিয়ানের কাছেই সাহায্য চাইত। কি অদ্ভুত, তাই না? তো স্মিথদের ওই চিঠিটা যখন ডেলি মিরর পত্রিকায় ছাপা হলো, তখন বরুলিতে এমন একজনের আগমন ঘটল, যিনি এই ছোট্ট গ্রামের লোককথাকে একেবারে সারা দেশের আলোচনার বিষয় বানিয়ে ছাড়লেন। তিনি হলেন বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর হ্যারি প্রাইস। প্রাইস কিন্তু কোনো হেলাফেলা করেননি। তিনি রীতিমতো 1 বছর ধরে একটা লম্বা তদন্ত শুরু করলেন, আর রেক্টরিটাকে বানিয়ে ফেললেন একটা প্যারানর্মাল ল্যাবরেটরি, যেখানে প্রত্যেকটা অদ্ভুত শব্দ আর ছায়া নিয়ে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা চলত। আচ্ছা, এবার একটু গভীরে যাওয়া যাক। ওই শিয়ান্সগুলো থেকে কিন্তু দারুণ সব তথ্য বেরিয়ে এলো। শুধু যে ওই ভৌতিক সন্ন্যাসিনীর একটা নাম মারি লেয়ার পাওয়া গেল তাই নয়, একটা ভবিষ্যৎবাণীও করা হলো যা হুবহু মিলে গিয়েছিল। যখন এই ভূতের গল্পটা জনপ্রিয়তার একেবারে তুঙ্গে, ঠিক তখনই গল্পের আসল রহস্যটা একটু একটু করে সামনে আসতে শুরু করল। এর শুরুটা হয়েছিল রেক্টরির ভয়াবহ আগুন দিয়ে, আর শেষটা হলো প্রতারণার এক মারাত্মক অভিযোগে। ওই আগুনের পর একের পর এক এমন ঘটনা ঘটল যা এই ভৌতিক কাহিনীকে একেবারে ধুলোয় মিশিয়ে দিল। মানে শুধু বাড়িটাই ভাঙা হয়নি, এর পেছনের গল্পটাও ভেঙে চুরমার হয়ে গেল। সোসাইটি ফর সাইকিক্যাল রিসার্চ একটা রিপোর্ট প্রকাশ করল, যেখানে বলা হলো এই সব ভুতুরে কাণ্ডকারখানার পেছনে খুব সাধারণ ব্যাখ্যা আছে। আর হ্যারি প্রাইসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হলো যে তিনি নাকি নিজের বই বিক্রির জন্য পুরো ঘটনাটাই সাজিয়েছিলেন। আর সবচেয়ে বড় ধাক্কাটা কি ছিল জানেন? এই গল্পের প্রধান সাক্ষী মারিয়ান ফয়েস্টা, তিনিও স্বীকার করলেন যে তিনি কিছু ঘটনা সাজিয়েছিলেন। যদিও তিনি বলেছিলেন কিছু ঘটনা সত্যিই ঘটেছিল, কিন্তু এই স্বীকারোক্তি পুরো 5 বছরের তীব্র অলৌকিক কার্যকলাপকে একটা বড় প্রশ্নের মুখে ফেলে দিল। কিন্তু এত কিছুর পরেও বাড়িটা যখন আর নেই, আর পুরো কেসটাই যখন একরকম ভুয়া প্রমাণ হয়ে গেল, তারপরও কিন্তু বোরলি রেক্টরির গল্পটা হারিয়ে যায়নি। এই কথাটা মারিয়ান ফয়েস্টার অনেক বছর পরে একটা চিঠিতে লিখেছিলেন। আর এটা থেকে বোঝা যায় একটা মিডিয়া সার্কাসের কেন্দ্রে থাকার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই কিংবদন্তিটা আজও টিকে আছে? কারণটা হলো, এর গল্পটা একেবারে পারফেক্ট। একজন খুন হওয়া সন্ন্যাসিনী, একটা ভুতুড়ে প্রাসাদ, এর সাথে আছে বিশ্বাসী আর অবিশ্বাসীদের মধ্যে একটা তুমুল বিতর্ক যা আজও থামেনি। আর সবচেয়ে বড় কথা, হ্যারি প্রাইস আসার অনেক আগে থেকেই কিন্তু ওখানে ভূতের গল্প শোনা যেত। আসলে শেষ পর্যন্ত একটা ভালো গল্প আর সেই গল্প নিয়ে তুমুল বিতর্ক, এই দুটো জিনিসই একটা কিংবদন্তিকে অমর করে রাখে। আর বোরলির ক্ষেত্রে এই দুটোই ছিল ভরপুর। এই রোমাঞ্চকর কাহিনী আর অমীমাংসিত বিতর্কের জন্যই বোরলির নামটা ইতিহাসে থেকে গেছে। তাহলে বোরলির এই গল্প থেকে আসলে কি শেখার আছে? হয়তো বোরলির আসল ভূত কোনো সন্ন্যাসিনী নয়, আসল ভূত হল সেই প্রশ্নটা, বিশ্বাস, প্রতারণা, আর আমরা নিজেদেরকে যে গল্পগুলো বলি তার মধ্যেকার সীমারেখাটা আসলে কোথায়।